শুভ দুপুর প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে চ্যানেল আয়ের পর্দায়, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের এই আয়োজনে। এবং তার সাথে তো আড্ডা হয়, আলোচনা হয়, কথা হয়। আজকে একজন উজ্জ্বল তারা আমার সঙ্গে রয়েছেন, যাকে আমরা সবাই চিনি, যার কাজ আমরা সবাই ভালোবাসি। আমার সঙ্গে রয়েছেন অভিনেতা, নাট্যকার এবং বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। শুভেচ্ছা, শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? এই মুহূর্তে যতটা ভালো থাকা যায় ততটাই আছে। সেটাই, সময় আসলে সব সময় ভালো থাকার অনুকূল হয় না, তারপরে আমরা চেষ্টা করি ভালো থাকার। কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে সেটা শুনি শুরুতে। এই মুহূর্তে অখণ্ড অবসর, আমার কোনো ব্যস্ততা নেই। আচ্ছা, মানে যেহেতু এই মুহূর্তে সব কিছুই বন্ধ, সেভাবে মানে কর্ম সমস্ত কিছু প্যাক আপ হয়ে গেছে, তো এই মুহূর্তে অবসরই আছে। এই অবসর কিভাবে কাটানো হচ্ছে তাহলে? ওই তো ঘরে থেকে স্ত্রী, সন্তান, পরিবারকে সময় দিয়ে আর টুকটাক পড়াশোনা করে। এই আচ্ছা, এমনিতে অবসরে পড়তেই বেশি ভালো লাগে? না, পড়ার অভ্যেসটা আমার আসলে ইদানিং কমে গেছে, দেখার অভ্যেস বেশি। তো মানে অবসরে যেটা হয় যে আমি, আমার স্ত্রী, আমরা সবাই আসলে ঘুরতে পছন্দ করি, তো কোথাও না কোথাও ঘুরতে চলে যাই। এখন তো সেই অবস্থাটাও নেই, তাই ঘরে বসেই কাটাতে হচ্ছে। পড়ার কথাই মনে পড়লো, আমি আপনাকে নিয়ে আজকে যখন পড়ছিলাম আবার নতুন করে, আপনি ক্যান্টনমেন্ট স্কুল কলেজে পড়েছেন, তাই? ক্যান্ট পাবলিকে। আচ্ছা, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, আর হচ্ছে সেকেন্ড স্কুল হচ্ছে বিএফ শাহিন। আচ্ছা, তার মানে একটা কঠিন পরিবেশ ছিল পড়াশোনার। আমার ক্যান্টনমেন্টে জন্ম আমার। আচ্ছা, আপনার বাবা আর্মি ছিলেন? আর্মিতেই, কিন্তু সিভিল ছিলেন, এমইএস, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে জব করতেন আমার বাবা। আচ্ছা, সেই জীবনটা কেমন ছিল, বেড়ে ওঠাটা? ক্যান্টনমেন্টের জীবনটা ছোটবেলায় তো খুবই সুন্দর ছিল, মানে অনেক অসম্ভব সুন্দর জায়গা, কোয়ার্টারে খোলা মাঠ, সবুজ, সব কিছু মিলেই অসাধারণ ছিল ছোটবেলাটা। তারপর যখন একটু একটু বড় হতে থাকলাম, তারপর তো স্কুল, যেহেতু ক্যান্ট পাবলিকে পড়তাম এবং বিএফ শাহিনে পড়তাম, তো প্রচণ্ড ডিসিপ্লিনের ভেতরে মানুষ হতে হয়েছে, এবং সেটা ক্যান্টনমেন্টেও সেই ডিসিপ্লিনটা ছিল। তো সেই জায়গা থেকে তো এক ধরনের মানে কি বার ছিল, বা এক ধরনের নিয়মতান্ত্রিকতার ভেতরে চলতে হতো, মানে একটা নির্দিষ্ট শৃঙ্খলার পরিবেশেই বড় হয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এরকম ভাবেই বড় হওয়া। মানে আমি, বাসায় কি খুব কঠিন শাসন ছিল? না, আমরা 6 ভাই বোন, তো 4 বোন 2 ভাই, তো 6 ভাই বোনকে তো আসলে ওইভাবে মানে কঠোর শাসনে রাখা খুব মুশকিল। একজনকে ধরতে গেলে আরেকজন দিক দিয়ে দৌড় দিয়ে চলে যায়। তো সেই কারণে আসলে মানে ওইভাবে অত শাসনটা ছিল না। আবার ছিল, মনে আছে যে বাবা বেত নিয়ে বসে থাকতো, কোনো অন্যায় করলে। আপনি কেমন ছিলেন, ফাঁকি দিতেন? আমি ভীষণ দুষ্ট ছিলাম। আচ্ছা, ভয়ঙ্কর দুষ্ট ছিলাম। এখন কমে গেছেন তো? আমি ক্লাস 9-এ ওঠার পর হঠাৎ করে কেউ বোধহয় বোতলটা উল্টে দিয়েছিল। মানে আমি ক্লাস 8 পর্যন্ত আমি এত বেশি দুষ্ট ছিলাম যে মানে কল্পনাতীত। মানে আমাকে যারা চেনে, আমি একটি রাস্তা দিয়ে 1 ঘন্টা আগে হেঁটে গেছি, যারা আমাকে খুব ভালো করে চেনে তারা 1 ঘন্টা পরে গেলেও বুঝতে পারবে ওই রাস্তা দিয়ে যে 1 ঘন্টা আগে রওনক গেছে। মানে আমি এমন কিছু নিদর্শন রেখে যেতাম রাস্তায়, মানে এতটাই ভয়ঙ্কর দুষ্ট ছিলাম, খুবই বাজে রকমের দুষ্ট ছিলাম আমি। প্রত্যেক দিন বাসায় কমপ্লেইন থাকতো আমার নামে, অমুক বাড়ি থেকে কমপ্লেন, ওইখান থেকে কমপ্লেন, এই কমপ্লেন, মানে আশেপাশে কমপ্লেনের জ্বালায় মা বাবা অতিষ্ঠ থাকতো। কেমন কমপ্লেন সেটা? মানে কারো কিছু নিয়ে আসা, ভেঙে আসা, মানে মারামারি করা, ঝগড়া করা, বা এটা ভাঙা, ওই ফুল গাছ ছিঁড়ে ফেলা, বা নানান রকম। মানে এটা মানে এত মানে দুষ্টমির কোনো লিমিট ছিল না। পরীক্ষায় কখনো ফেল করেছেন? প্রচুর। কোন সাবজেক্ট বেশি? আমি অঙ্কে ফেল করেছিলাম। সর্বনিম্ন নাম্বার কত? 4। আর সর্বোচ্চ? সর্বোচ্চ মনে নেই, সর্বোচ্চ 80-85 এরকম ছিল। বাহ। আর পরবর্তীতে সিরিয়াস হয়ে গেছেন সবকিছু নিয়ে। অভিনয়টা কখন আসলো? আসলে ছোটবেলায় ছিল দুষ্টুমির সাথে? অভিনয় যে আপনি ভালোবাসেন বা করতে পারেন? না না না, বা অভিনয় করতে চাই সেটা আসলে কখনোই ভাবনাতে ছিল না। আমি যখন এইচএসসি পরীক্ষা দেই, দেওয়ার পর একদিন ঘুরতে ঘুরতে বেলুড় রোডে চলে যাই, তো সেখানে থিয়েটার আর্টের কোর্ট মার্শাল নাটকটা দেখে আমি কাঁদতে কাঁদতে হল থেকে বের হই।
এবং তখন আমার কাছে মনে হলো যে এই কাজটাই বোধহয় আমার করার কথা। তারপর আমি থিয়েটার শুরু করি, থিয়েটার করতে 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 আজকে। তখন বয়স কত আপনার যখন শুরু করেন? 18। তাহলে অনেকটা পথ হাঁটা হয়েছে এই পথ ধরে। হ্যাঁ, অনেক অনেক সময় গেছে। আচ্ছা, আমি যেমন আজকে নতুন জানলাম, এমন অনেকে নিশ্চয়ই এখনো জানেন না, আপনার সার্টিফিকেট নেম হচ্ছে এম কামরুল হাসান রৌনক। সেটা রৌনক হাসান কবে থেকে হলো, কার সিদ্ধান্ত হলো? এম মানে হচ্ছে মাস্টার মোহাম্মদ কামরুল হাসান রৌনক ডাকনাম। তো যেটা হচ্ছে আমি থিয়েটার আর্টে যখন নাটক শুরু করি, থিয়েটার আর্টের একটি নাটক প্রহেলিকা, ওই নাটকে আমি সাবস্টিটিউট ক্যারেক্টারে অভিনয় করতাম, একটা ক্যারেক্টারের সাবস্টিটিউট ছিলাম। তো ওইটা যখন ব্রুশিয়ার ছাপাতে যায়, মানে আপনি থিয়েটার দেখলে মনে থাকবে যে চিকন লম্বা করে ফোল্ডার ছাপা হতো। যেহেতু বাজেট কম, টাকা কম খরচ হবে, এই জন্য খুব বড় ফোল্ডার না করে চিকন করে লম্বা ফোল্ডার ছাপানো হতো। তো সেই ফোল্ডারে অবলিকে না আমার এত বড় নাম দিতে, যে মানে আমার মনে আছে এটার দায়িত্ব ছিলেন হচ্ছে সাগর ভাই, মতিউর রহমান সাগর ভাই, আমাদের থিয়েটার আর্টের। তো উনি দেখলেন যে কোনোভাবে দুটো নামে জায়গা হচ্ছে না। তো উনি তখন করলে কি আমার নামটাকে নিজেই শর্ট করে রৌনক হাসান লিখে দিল, অনুমতি ছাড়া। হ্যাঁ, অনুমতি ছাড়া। পরে যখন দেখলেন তখন কেমন লাগলো? তখন গ্রুপে আসার পর বলছে আমার নাম, এই নাম কেন? তো আরে তোর জায়গা ছিল না, এই জন্য আমি শর্ট করে দিয়ে দিছি। তো ওই থেকে আমার নাম আসলে রৌনক হাসান হয়ে যায়। নিজেরও নিশ্চয়ই পছন্দই হয়েছে না, শর্ট লিখতে সমস্যা হয়, সবাইকে বললে হ্যাঁ কি এত বড় নাম কেন, অমুক তমুক। তো সেই জায়গা থেকে রৌনক হাসান প্রচলিত হয়ে যায়। আর বাসায় তো নিশ্চয়ই রৌনকই ডাকে সবাই। বাহ, একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে আমার, আজকে আপনাকে পেয়ে জিজ্ঞেস করতে চাই। হঠাৎ করে দেখলাম বা আপনার সব তরুণদের মতো এখনো তরুণী আছেন, কিন্তু চুলটা সাদা করে ফেলেছেন, যেটা সাধারণত আমরা একটা সময় পর্যন্ত ভাবতাম যে বয়স্করাই চুল সাদা করবে। এখন যদিও আমরা দেখি যে অনেকে ফ্যাশন করেন। এই সিদ্ধান্তটা কি আপনার একান্ত? এটা আসলে সাদা রাখার সিদ্ধান্তটা আমারই, আমার ভালো লাগে দেখতে। আর যেটা হচ্ছে যে আমি স্টেজে মানে মঞ্চে আমি অধিকাংশ নাটকেই বৃদ্ধ চরিত্রে অভিনয় করতাম। মানে সকল বৃদ্ধ চরিত্রগুলোই আমাকে দিয়ে কেন যেন করানো হতো। এবং তখন একটা সময় তো ভালো মেকআপ ইনস্ট্রুমেন্ট ছিল না, কোনো কিছু ছিল না, জিঙ্ক অক্সাইড দিয়ে চুল সাদা করতে হতো, বা বিভিন্ন রকম মানে খুব গুণগত মানসম্পন্ন নয় এরকম ইনস্ট্রুমেন্ট ম্যাটেরিয়াল দিয়ে মেকআপ করা হতো। ওই চুল সাদা করতে 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 একসময় দেখলাম যে আমার চুল সব সাদা হয়ে গেছে। এবং সেটাকে কালো না করা আমি শুটিং এর প্রয়োজনে করি, কিন্তু পার্সোনালি আমি মনে হয় যে রৌনক হিসেবে আমার কাছে ভালোই লাগে। বাসায় লোকজন বলে না কি সাদা করে বসে আছো, ভাবি বলে না? না, ওরও ভালো লাগে এটা। আচ্ছা, তাহলে তো মানে সোনায় সোহাগা। ওকে, এবার একটুখানি আপনার সাংগঠনিক কাজের জায়গায় আসি। অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক, তখন মনে হলো আসলে আমি এই জায়গাটা যেতে চাই, আমি এখানে কাজ করতে চাই? এটা আসলে কখনোই মনে হয় নাই আমার, মানে সাংগঠনিক কাজ আমি করব এটা আমি কখনোই ভাবি নাই। 2016 সালে যখন হঠাৎ করে নতুন করে আবার সংগঠন পুনর্গঠন শুরু হলো, তখন যে সভাটা হয়, তো সেখানেও আমি অ্যাজ এ ইয়াং অ্যাক্টর হিসেবে গিয়েছিলাম। যাওয়ার পরে যখন সাধারণ সভায় আলোচনার পর যখন কমিটি গঠন হবে, অ্যাডহক কমিটি, তো তখন আমি চিন্তা করি এটা তো বড়দের ব্যাপার, আমি বাইরে চলে যাই। তো বাইরে যে গল্পগুজব করছিলাম, হঠাৎ করে মাইক্রোফোনে শুনি যে রৌনক কোথায়, রৌনক। আমি দ্রুত দৌড়ে আসি ভিতরে, জি মামুন ভাই, মামুন রশিদ মামুন ভাই খুঁজছিলেন আমাকে। মামুন ভাই বলেন যে তুমি আহ্বায়ক কমিটিতে থাকছো। এখন এত মেম্বারের ভেতরে, এত সিনিয়রদের ভেতরে হঠাৎ করে না বলাটা খারাপ শোনায়, যে কারণে আমি বললাম যে জি মামুন ভাই থাকবো। এই যে আমি এটার প্রক্রিয়ার ভেতর ঢুকে গেলাম, আমি আর বেরোতে পারলাম না। তো একটা যেটা হয় যে আমার ব্যক্তিগতভাবে আমার অভ্যেস, মানে আমি খুবই অলস প্রকৃতির মানুষ, সহজে কোনো কিছু করতে ইচ্ছে করে না, কিন্তু যখন আমি কোনো কাজে যুক্ত হই সেটি আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। তো সেই জায়গা থেকে যখন যুক্ত হয়েই গেলাম, আর উপায় নেই, তখন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। বাহ, এই কাজ করাটা নিশ্চয়ই মাঝে মাঝে চ্যালেঞ্জিংও বটে। সেই জায়গায় যদি বলি যে সাধারণ সম্পাদকের যে পদে আছেন, দায়িত্ব পালন করছেন, সেটার অ্যাডভান্টেজ, সুযোগ সুবিধা এবং ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধাগুলো আপনার? অসুবিধাই অনেক বেশি। মানে আমার কাছে মনে হয় যে আমি সাধারণ সম্পাদক হিসেবে কোনো সুযোগ সুবিধা পেয়েছি বলে আমি আমার মানে ইয়েতে নেই, বরং এটি একটি অনেক চাপের কাজ, অনেক দায়িত্ব
দায়িত্বশীলতার কাজ, অনেক রেসপন্সিবিলিটি থাকে। আমার 1300 সদস্য, প্রতিদিন সকালেই হয়তো কখনো মানে প্রায় অধিকাংশ সকালেই আমার ঘুম ভাঙে হয়তো বিভিন্ন সদস্যদের ফোনে। নানান জনের নানান রকম সমস্যা হয় শুটিংয়ে বা ব্যক্তি জীবনে বা অসুস্থতাজনিত বা নানান রকম ক্রাইসিস তৈরি হয়, এক একজনের এক এক রকম ক্রাইসিস। তো সেই ক্রাইসিসগুলো হ্যান্ডেল করার জন্য মানে নানান রকমভাবে নানান রকম কাজ করতে হয় এবং কখনো পারি, কখনো কিছুটা পারা যায়, অনেক সময় অনেক কিছু পারা যায় না। তো এইসব প্রক্রিয়ার মধ্যে থাকতে থাকতে মানে এটি অনেক চ্যালেঞ্জের কাজ এবং অনেক রেসপন্সিবিলিটি আমার কাছে মনে হয়, খুবই কঠিন এবং সকলের সব সমস্যা তো সমাধান করা যায় না। তো সব জায়গা থেকে খুবই কঠিন কাজ। কিন্তু সবার এক্সপেকটেশন থাকে যে একটা সমাধান নিয়েই আসলে। হ্যাঁ নিশ্চয়ই, মানে যে কোনো সদস্যই, মানে আমি নিজেও তো যদি আমি দায়িত্ব নাও থাকি সদস্য হিসেবে, আমি বিশ্বাস করি যে আমাদের সংগঠনটা এখন ওই জায়গায় দাঁড়িয়েছে যে আমি খুব প্রাউডলি বলতে পারি যে আমার যে কোনো বিপদে অ্যাক্টেড সিকিউরিটি আমার পেছনে আছে, আমার পাশে আছে। মানে 1300 মেম্বারের একটি সংগঠন এবং যথেষ্টই সংগঠিত একটি সংগঠন। তো সেই জায়গা থেকে তো আমার কনফিডেন্স অনেক বেশি বেড়ে গেছে। মানে আমি এখন আর একা না, এবং শুধু আমার কেন, প্রতিটা সদস্যরই তাই। এই জায়গাটা সত্যি ভীষণ, আমি বলবো যে কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য এটা একটা খুব ভালো দিক যে তারা আসলে সংগঠিত আছেন। সেই জায়গায় একজন শুধুমাত্র অভিনেতা যতটুকু না জানেন এই পুরো ইন্ডাস্ট্রিকে নিয়ে, আপনার তো তার থেকে বেশি জানার সুযোগ হয়, যেহেতু সব সমস্যা যেহেতু সুযোগগুলো আপনি জানতে পারেন। মানে দীর্ঘ অনেক বছর ধরে নিয়মিত অভিনয় করি আমি, তো সেখানে অভিনেতাদের ক্রাইসিসগুলো ভালো করেই বুঝি, জানি। আপনার কি মনে হয় যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে বর্তমান অবস্থাটা আসলে কি, কেমন যাচ্ছে সময়? একদিক থেকে বললে তো খুব ভালো, আরেক দিক থেকে বললে মানে খুব বেশি ভালো না। মানে ভালো কোন অর্থে, এখন ইউটিউবের কল্যাণে এখন প্রতিদিন শত শত নাটকের শুটিং হয়। আবার যেহেতু ইউটিউব, সেহেতু ভিউ একটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো সকল শিল্পীর সেই জায়গাটা নেই এবং আমাদের 1300 মেম্বারের মধ্যে হয়তো সর্বোচ্চ 100-150 সদস্য নিয়মিত কাজ করছেন, করে জীবিকা নির্বাহ করতে পারছেন, আর বাকি 1100 শিল্পী হয়তো অনিয়মিতভাবে অভিনয় করছেন। মানে হয়তো 2-3 দিন অভিনয় করলেন, তারপর সারা মাস বসে আছে। তো এই জায়গাটা আসলে কিভাবে মানে উত্তরণ করা সম্ভব আসলে আমরা এখনও খুঁজে বার করতে পারিনি। যেহেতু ফ্রিল্যান্স পেশা, সেক্ষেত্রে তো আমরা কাউকে বাধ্য করতে পারছি না যে অমুককে নিচ্ছেন না কেন, অমুককে নিচ্ছেন না কেন। হ্যাঁ, তো তারপরও আমরা চেষ্টা করি, আমরা যেমন বাংলাদেশ টেলিভিশনে আমরা আমাদের সিনিয়র অ্যাক্টরদের একটা তালিকা দিয়েছি যে ওনাদেরকে পর্যায়ক্রমে যেন ব্যবহার করা, ডাকা হয়। চ্যানেল আইতেও আমরা কথা বলেছি, আরও কয়েকটি চ্যানেলে কথা বলেছে যে সিনিয়র অ্যাক্টরদেরকে যেন, এবং যারা তুলনামূলক একটু কম অভিনয় করছেন কিন্তু ভালো অভিনয় শিল্পী, তাদের যেন একটু সুযোগ দেওয়া হয়। এগুলো করছি, কিন্তু আসলে আমরা হয়তো বলছি, কিন্তু এটি পালন করবেই বা কেন? কারণ একটি প্রোডাকশন আমি নিজে ডিরেকশন করি, আমি জানি আমার যাকে প্রয়োজন হবে আমি তাকে নেব, ব্যাপারটা এরকম। আর এখানে তো একজন ডিরেক্টরকে কেউ লিখে দেয়নি যে অমুককে নিতেই হবে, এরকম কোনো ব্যাপারও নেই। তো সেই জায়গা থেকে আসলে এই চেষ্টাটা আমরা করতে পারি। আর দ্বিতীয়ত আরেকটা যেটা করতে পারি যে আমরা একটা চেষ্টা করছি যে একটি কর্মশালা বা ওয়ার্কশপের আয়োজন করতে, যে আমাদের অসংখ্য অভিনেতার মনে হয় যে আমি কোনো একটা জায়গায় আটকে আছি, বা আমি বুঝতে পারছি না আমার সমস্যাটা কোথায়। অ্যাজ অ্যান অ্যাক্টর আমি মনে করছি আমি খুব ভালো অভিনেতা, আমি ভালো অভিনয় করি, কিন্তু কোথাও যে হয়তো অন্যদের কাছে মনে হচ্ছে আমি একটা জায়গায় আটকে আছি। তো আমার সমস্যাটা কোথায়, এই জায়গাটা খুঁজে বার করার জন্য পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য আমরা একটা কর্মশালার বা ওয়ার্কশপের ডিজাইন করছি, প্ল্যান করছি। তো সংগঠনের জায়গা থেকে আমরা এগুলোই করতে পারি, মানে এর বেশি কিছু আসলে ফ্রিল্যান্স পেশায় করা খুবই ডিফিকাল্ট। বাহ, ভীষণ সুন্দর বললেন, এবং আপনাদের এই পদক্ষেপগুলোর কথা শুনেও ভীষণ ভালো লাগছে, এবং সুসংগঠিত হয়ে যে এগিয়ে যাওয়ার প্রয়াস, সেখানে আসলে এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আপনার চিত্রনাট্যের জায়গায় আসে, আপনি তো লিখেন, লেখালেখিটাও কি ছোটবেলা থেকে ছিল নাকি সেটাও হঠাৎ করে? আমার মনে আছে ক্লাস 4-এ আমি একটা ছড়া লিখেছিলাম, সেটা স্কুল ম্যাগাজিনে ছাপা হয়েছিল।
তারপর বেশ কয়েক বছর বিরতি, তারপর আবার কলেজে পড়ার সময় আবার দেয়াল পত্রিকায় টুকটাক দু একটি কবিতা সবাই ভালো বলতো লেখা। তখন কেউ ভালো বলেছে কিনা মনে নেই। তবে লেখালেখির অভ্যেসটা হচ্ছে থিয়েটার শুরু করার পর। মানে থিয়েটারে জয়েন করার পর যখনই ওয়ার্কশপ হতো, তো ওয়ার্কশপের একটা বিষয় ছিল ইম্প্রোভাইজেশন বা কখনো কখনো স্ক্রিপ্ট রাইটিং। তো তখন থেকেই আসলে লেখার এক ধরনের ইচ্ছে তৈরি হয় এবং তখন থেকেই একটু একটু করে নাটক লেখা শুরু। বা নিজের লেখা নাটক যদি বলি, কোনটা সবচেয়ে বেশি মনে হয়েছে এখানে আমি উজাড় করে দিতে পেরেছি, যা বলতে চেয়েছি তার সবটা প্রকাশ পেয়েছে? সেরকম খুব একটা মানে মনে হয় না। তবে আমার দু একটি নাটক আমার খুব পছন্দের নাটক। অসংলগ্ন নামে একটি নাটক ছিল, ওই গল্পটি আমার খুব পছন্দ। চৌকিদার নামে একটি নাটক লিখেছিলাম আমি, সেটা খুব পছন্দের। আর ভোরের প্রসূতি নামে একটি নাটক করেছিলাম আমি, এই নাটকটি পছন্দের। আর আমার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে বয়স যখন 21 নাটকটি। মানে এটি আমার প্রথম প্রচারিত নাটক, যেটি চ্যানেল আইতে প্রচার হয়েছিল। প্রচার হওয়ার সাথে সাথে আমি তুমুল জনপ্রিয় নাট্যকার হয়ে যাই। তারপর বেশ কয়েক বছর আমি শুধু নাটক লিখেই খেতাম, রাত দিন 24 ঘন্টা শুধু লিখতাম। তো বয়স যখন 21 নাটকটাও আমার জীবনের একটি অন্যতম ঘটনা। বাহ, দারুণ। আর ডাইরেকশনের জায়গায় এবার একটুখানি আসি। ডিরেক্টর হিসেবে আসলে আপনার কি মনে হয়, আপনার সবচেয়ে শক্তিশালী জায়গা কোনটা, সবচেয়ে ভালো দিক কোনটা? ডিরেক্টর হিসেবে শক্তিশালী জায়গার কথা জানি না, তবে সব দুর্বলতার জায়গাটা বলি। আমি একজন ব্যর্থ ডিরেক্টর, কারণ আমি আমার প্রথম 11টা নাটকে আমি 8,20,000 টাকা লস করেছি। আমি নাটক বানিয়ে লস করি এবং অভিনয় করে সেই টাকা উপার্জন করে মানুষের পেমেন্ট দিই। তো সেই হিসেবে আসলে মানে তবুও তো বানানো ছাড়নি, তার মানে ওখানেও একটা দারুণ নেশা আছে। নেশা আছে মানে কি, আমি অভিনয় করতে করতে যখন ভীষণ একঘেয়ে হয়ে যায় কখনো কখনো, তখন একটু বৈচিত্র্যের জন্য। কখনোই কি লাভ করেননি নাটক বানিয়ে? হ্যাঁ, একটাতে 8,20,000 টাকা লস করেছিলাম, একটাতে 10,000 টাকা আমি প্রফিট করি। তো 10,000 টাকা, তো ওইটাতে 8,20,000 টাকা থেকে 10,000 কমে 8,10,000 এসে ঠেকেছে। আচ্ছা। তো আর অধিকাংশ নাটকেই আমি স্ক্রিপ্ট ডিরেকশনের টাকা পাই না বা অ্যাক্টিংয়ের টাকা পাই না। মাঝে মাঝে আমার নিজেকে অভিনয় করতে হয় নিজের ডিরেকশনে খরচ বাঁচানোর জন্য। তো সেই জায়গা থেকে ব্যর্থ ডিরেক্টর আমি। কিন্তু থেমে নিশ্চয়ই যাবেন না, বানানোর স্বপ্ন আরো আছে না? হ্যাঁ, নিশ্চয়ই। একটা সিনেমা না বানিয়ে মরে যাব এটা ভাবতে পারি না। বাহ, এটা ভীষণ ভালো বললেন যে এই যে স্বপ্ন, সেটাই মানুষকে কিন্তু বাঁচিয়ে রাখে। এবার একটু অভিনয়ের জায়গায় আসি। আপনারা এক একটা সত্তা নিয়ে কাজ করছি। অভিনয়ের জায়গায় অনেক নাটকে কাজ করেছেন, মঞ্চে কাজ করেছেন। কাজের ক্ষেত্রে ভালো লাগা বা এই কাজটা করতে, যেমন মঞ্চে তো আপনারা বারবার মঞ্চায়ন করেন একই নাটক, মঞ্চের বেলায় যদি বলি কোন কাজটা বারবার করতে ইচ্ছে করে? মানে আমি সৌভাগ্যবান আবার দুর্ভাগ্যবান। আমি অচলায়তন নাটকে পঞ্চক চরিত্রে অভিনয় করতাম, 8-9টা মাত্র দৃশ্য হয়েছিল। তারপরেই আমার নাট্যগুরু আলী জাকির, উনি অসুস্থ হয়ে যান। আমাদের এক সহকর্মী বন্ধু একে আজাদ, ও মারা যায়। তো সব কিছু মিলে নাটকটি বন্ধ হয়ে যায়, আমরা আর করতে পারি না। অচলায়তন নাটকের পঞ্চক চরিত্রটা আমার ভীষণ 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 ভালো লাগার, ভালোবাসার। মনে হয় যে আমি এখনও যদি পঞ্চক করতে পারতাম খুব ভালো লাগতো। এছাড়া ছায়ানট নাটকে উৎপল দত্তের রচনা এবং আলী জাকেরের নির্দেশনায় ছায়ানট নাটকের চরিত্রটাও আমার খুব পছন্দের। এরপর নুরুল দিনে সারা জীবনের যে চরিত্রে আমি অভিনয় করতাম, ওই চরিত্রটাও আমার খুব পছন্দের চরিত্র। বাহ, দারুণ। অনেককেই আমরা দেখি যে শুরুটা হয়তো মঞ্চ থেকে, কিন্তু যখন টিভি বা চলচ্চিত্রে এসে পড়েন তখন দেখা যায় মঞ্চে আর সময় দিতে পারে না, কারণ ওখানে রিহার্সেলে যেতে হয়, অনেক সময়ের ব্যাপার, এবং পেশাগত দিক থেকে মঞ্চনাটক খুব একটা লাভজনক না, কিংবা শুধুমাত্র ওইটাকে পেশা হিসেবে নেওয়া যায় না আমাদের দেশে। সেই জায়গায় আপনি তো আসলে সবগুলো মেনটেন করছেন, মঞ্চে এখনো না, মঞ্চে আমি অনেকদিন ধরেই অনুপস্থিত। আচ্ছা, সেটা কি কারণে? কারণটা হচ্ছে যে এখনো থিয়েটারে মানে রিহার্সেল ডেট ফিক্স হয় আজকে, মানে আজকে রিহার্সেলের সিদ্ধান্ত হয় আগামী রিহার্সেলটা কবে হবে, যা কালকে হবে না পরশু দিন হবে। কিন্তু টেলিভিশনে বা সিনেমায় যারা অভিনয় করেন, আপনি জানেন যে প্রত্যেকেরই 1-1.5 মাস আগে থেকেই শিডিউল দেওয়া থাকে, আগে থেকে নেওয়া থাকে। এখন
যদি আগে থেকে ফিক্স হয় যে সপ্তাহে এই 3 দিন ফিক্সড রিহার্সাল, তাহলে ওই 3 দিন আমি শুটিং নেব না, অথবা নিলেও আমি বিকেল পর্যন্ত নেব। কেন আপনারা সবাই কথা বলে ঠিক করে না? কারণ সবারই তো ওই জগৎটাও আছে, এটাও আছে। আমি যতদিন ছিলাম আমি তো খুবই চেষ্টা করেছি, মানে আমি তো মানে জুনিয়র অ্যাক্টর বা নাট্যকর্মী, তো এটা কেন হয় না এটা সিনিয়ররা বলতে পারবেন, আমি জানি না। তেমন কাউকে পেলে জিজ্ঞেস করে নেব, বা এখনো হয়তো কোনো কোনো দল করে কিনা আমি ঠিক আমার জানা নেই। যে আগে থেকেই ফিক্স থাকলে যেটা হয় যে সবাই যার যার মতো করে ওই সময়গুলো বাঁচিয়ে নিতে পারতো, কিন্তু থিয়েটারে মানে আমি যতদিন ছিলাম ততদিন আসলে এভাবে হয়নি, যে কারণে আসলে টেলিভিশনে বা সিনেমায় ব্যস্ত হওয়ার পর আপনি দেখবেন যে সচরাচর অধিকাংশ অভিনয় শিল্পীর পক্ষেই থিয়েটার করা সম্ভব হয় না। আর কি প্ল্যান করছেন, মানে স্বপ্ন কি? আপনি বলছিলেন যে একটা সিনেমা বানানোর স্বপ্নটা দেখছিলাম চোখের মধ্যে, আর কি মানে করার প্ল্যান? সিনেমা তো বানাতেই চাই আমি। চতুর্থবারের মতো ব্যর্থ হয়েছি, অনুদানের জন্য দিয়েছিলাম, চতুর্থবারের মতো আমি ব্যর্থ হলাম, অনুদান পাইনি। তার মানে সবকিছু রেডি? হ্যাঁ, আমার একাধিক চিত্রনাট্য তৈরি আছে। এবার আমি 4বারের বার অনুদানের জন্য জমা দিয়েছিলাম, চতুর্থবার আমি ফেল করেছি অনুদান পেতে। হ্যাঁ, আমি বারবার দিতে থাকবো, আমার মানে আমি এত সহজে হতাশ হই না। আর বাকি গল্প, অনেকগুলো গল্পই প্রস্তুত আছে, তো সময় সুযোগ হলে হয়তো কোনো একদিন বানাবো। আর ভালো থাকতে চাই আমার মতো করে, এটাই হচ্ছে পরিকল্পনা। বাহ। রওনক হাসান কি একটু কম কথা বলেন, একটু গম্ভীর? ওই যে দুষ্টু থেকে ক্লাস 9-এ যে একটু গম্ভীর হলেন, ওই? হ্যাঁ, এটা অনেকেই বলে, বিশেষ করে যারা আমার সাথে মেশে না বা দূর থেকে দেখে তাদের কাছে মনে হয় যে আমি গম্ভীর বা আমি অনেক মুডি, ভাব নেই, এরকম মনে হয়। কিন্তু আমি অনেক সময় শিল্পকলা নাটক দেখতে গিয়ে দেখেছি আপনি দূরে দাঁড়িয়ে আছেন ওই চায়ের ওখানে, খুব কম কথা বলছেন, কিংবা একটা দুটো কথা বলছেন মানুষের সাথে। আসলে আমি ভালো কথা বলতে পারি না, এবং দারুণ বলছেন তো আজ। না, আজকে তো এই মানে প্রসঙ্গে মানে কথা হয়ে যাচ্ছে, মানে আমি মানে আসর জমানো বলে না, যে খুব জমিয়ে ইয়ে করবা, যে কোনো জায়গায় গেলেই সকলের মধ্যমণি হয়ে যাওয়া, আমি আসলে সেরকম পারি না। আমার কিছু মানে কি যেন একটা সমস্যা আছে, আমি কোনো এক কোনায় চুপচাপ থাকতেই পছন্দ করি বা অনেক বেশি শুনতে পছন্দ করি। একটু ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসে। এখন তো আসলে প্ল্যাটফর্ম চেঞ্জ হওয়ার কারণে আমাদের যে প্রোডাকশন, সেটার ধরনেও অনেক চেঞ্জ এসেছে। ওটিটির প্রোডাকশনগুলো কেমন লাগে আপনার, বা আপনি কাজ করছেন? আমার তো খুবই ভালো লাগে, কারণ মানে আমরা তো দীর্ঘদিন ধরেই বাজেট জটিলতায় ভুগছিলাম, যে জায়গাটিতে যে টাকা দিয়ে খরচ করে বানানো প্রয়োজন, যে গল্পে যে জিনিসের প্রয়োজন সেই জিনিসটা আমরা পেতাম না। তো ওটিটি আসার কারণে যেটা হয়েছে যে ঠিকঠাক বাজেটে আমরা ঠিকঠাক জিনিসগুলো পাচ্ছি। মানে ওই আমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমি গাড়ি থেকে নামছি হচ্ছে ইউনিটের মাইক্রোবাসে, ভাঙাচোরা মাইক্রোবাসে। এগুলো নাটকে ঘটে গেছে। বা আমার অফিস হিসেবে যেটা ডিমান্ড করে, আমি সেই অফিস সেটআপ পাচ্ছি না বাজেটের কারণে। দেখা যাচ্ছে যে ওই শুটিং হাউসের গ্যারেজে কোনো মতো অফিস সেটআপ বানিয়ে শুটিং করা, তো এগুলো তো আমরা দীর্ঘদিন করে এসেছি। তো যেটা হচ্ছে যে এখন অনেক প্রতিভাবান মানে নতুন ভাবনার, নতুন চিন্তার তরুণ নির্দেশকরা এসছে, ডিরেক্টররা এসছে, ওরা কম্প্রোমাইজ করতে জানে না। তো যেখানে যে জিনিসটির প্রয়োজন ওরা সেই জিনিসটি এনেই শুটিংটা করে। ওটিটিতে আমরা এই সুযোগটা পাচ্ছি। মানে আমার ব্যক্তিগতভাবে অভিনয় করতে খুবই আনন্দ লাগে। আমি শুধু আমার শরীরটা নিয়ে যাই, ওরা আমার কস্টিউম দিয়ে দেয়, আমার কস্টিউম কী হবে, এই কী হবে, আমার শুধু অভিনয় ছাড়া আর কোনো কিছু নিয়ে ভাবতে হয় না। আমি ইভেন দো আমার গাড়ি নিয়েও যেতে হয় না, ওরা গাড়ি পাঠিয়ে দেয়, আমি গাড়িতে করে যাই, যা শরীরটা নিয়ে যাই। দিনে 10-15-20টি দৃশ্যে অভিনয় করতে হয় না, হয়তো 4টি-5টি দৃশ্যে অভিনয় করতে হয়। আমি অনেক সময় নিয়ে প্রিপারেশন নিয়ে রিহার্সাল করে আমি অভিনয় করতে পারি, মানে প্রপার কনসেন্ট্রেশন নিয়ে মনোযোগ নিয়ে কাজগুলো করতে পারি। সুতরাং মানে আমি খুবই আনন্দিত ওটিটির কারণে। বাহ। ওটিটিতে আপনি করেছেন এমন চরিত্রের মধ্যে আপনার পছন্দের কোনটা? আমাদের তো অনেকগুলো পছন্দ আছে। আমার বোধ, অমিতাভ রেজার একটি ওয়েব সিরিজ করেছি বোধ,
বোধে আমি হাসান রানা নামে একটি চরিত্রে অভিনয় করি। ওই চরিত্রটি আমার খুবই পছন্দ। বাহ, দারুণ। আপনার কাজ আপনার পরিবারের মানুষ দেখেন কিনা, দেখে কি বলেন? আপনার বাবা মা, এটা একটা স্ত্রী? বাবা তো নেই, যখন ছিলেন তখন তো দেখতেন, ভালোই বলতেন, মাও ভালো বলতেন। আর আমার স্ত্রীর সঙ্গে প্রায়শই আমার ঝামেলা হয় আমার কাজ নিয়ে। মানে হয়তো সবাই খুব অসাধারণ বলছে, কিন্তু আমার স্ত্রী দেখে বলছে যে ভালো। আমি যে ভালো মানে কি, সবাই এত ভালো বলছে, অসাধারণ বলছে, তো বলছে তুমি আমাকে জোর করে অসাধারণ বলাবা নাকি? মানে ব্যাপারটা এরকম আর কি, যে যে মানুষটার সাথে সবসময় থাকে সেই মানুষটার কাছে অভিনেতা হিসেবে পাওয়াটা খুবই কঠিন, এবং যখন ওর মুখ থেকে উচ্ছ্বসিত প্রশংসা শুনি তখন আসলেই মনে হয় যে না, আসলেই ভালো হয়েছে। তো ও প্রথমে আমি সবসময় উৎকণ্ঠ হয়ে থাকি যে ওর রিয়াকশনটা কি, মানে আমার স্ত্রী বিধু, ওর রিয়াকশনটা কি। ও যদি বলে যে ভালো হয়েছে তার মানে ঠিকঠাক। বাহ, মানে বাড়িতে আপনার আসল সমালোচক থাকেন, মানে আপনি কি করছেন ভালো না খারাপ সেটা আপনি ভালোভাবে জানতে পারছেন। এটা কিন্তু দারুণ ব্যাপার। তবে স্ত্রীর কাছে নাকি সব স্বামী একটু একটু অভিনয় করেন, আপনি করেন অভিনয়? খুব বেশি প্রয়োজন হয় না। ট্রান্সপারেন্সি আছে দুজনের সম্পর্কে? মোটামুটি। আচ্ছা, বাহ। আর সন্তানরা কি বলে? সন্তান তো আমার এক ছেলে, রণজয়। ও আসলে খুবই, মানে এসব খুব সিরিয়াস না, ও অনেক ফান পছন্দ করে, অনেক দুষ্টুমি পছন্দ করে, সারাক্ষণ ও ফানি মুডে থাকতে পছন্দ, একেবারে আমার বিপরীত। আচ্ছা, মানে আমি বুঝলাম না এটা ও কেমন করে এটা পেয়েছে, বা ও সারাক্ষণ ফান করতে পছন্দ করে, দুষ্টুমি করতে পছন্দ করে। আমার কাজ দেখে ও লাস্ট আমি যে প্রামাণ্য চলচ্চিত্রটা বানিয়েছি সেখানে অভিনয় করেছে। বাহ। তো এখনো মানে ও, সেটার নাম কি চলচ্চিত্র? আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ। বাহ, দারুণ। একটি ডকুফিকশন করেছিলাম, সেখানে ও অভিনয় করেছে। চমৎকার। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভীষণ ভালো লাগলো কথা বলে, আড্ডা দিয়ে। আপনাকেও ধন্যবাদ। অনেক শুভকামনা। পাঠক সমাবেশের পক্ষ থেকে এই বইটি আপনার জন্য রয়েছে। থ্যাংক ইউ। আবারও নিশ্চয়ই আপনাকে পাবো, আর অনেক গল্প করব আপনার কাজ নিয়ে, আপনার ভাবনা নিয়ে। আজ বিদায় নেব দর্শকদের কাছ থেকে। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা সঙ্গে ছিলেন আমাদের এতক্ষণ। আবার দেখা হবে, কথা হবে তারার সঙ্গে, আপনাদেরকে সাথে নিয়ে বিদায় নিচ্ছি আজ।